প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম অনলাইন ক্লাসে। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় তথা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রোগ্রাম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইনপুট স্টেটমেন্ট, আউটপুট স্টেটমেন্ট, অপারেটর এবং দুইটা সি প্রোগ্রাম করব। একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ক এবং আরেকটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বিষয়ক। এখন আমরা আলোচনায় আসি। আমাদের প্রথম পড়া হচ্ছে প্রোগ্রাম কাকে বলে। প্রোগ্রাম হচ্ছে কতগুলো নির্দেশাবলীর সমষ্টি। আমরা যেমন ধরে নিতে পারি, আমরা যদি একটি অনুষ্ঠান উদযাপন করতে চাই, ধরে নিলাম আমরা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, আমরা একটা প্রোগ্রাম তৈরি করব, আমাদের একটা অনুষ্ঠান তৈরি করব। ধরে নিলাম মিস্টার এক্স এর গায়ে হলুদের অনুষ্ঠান। মিস্টার এক্স এর গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সেই অনুষ্ঠানের দায়িত্বভার আমাদের উপর পড়েছে। তো আমরা সেখানে প্রথমে অনেকগুলো এটাকে ভাগ করে নিলাম, যে একটা অভ্যর্থনা অংশ থাকবে, একটা যে স্টেজ থাকবে যেখানে ছেলেকে অনুষ্ঠানের মাধ্যমে হলুদ পরানো হবে, একটা যে অডিয়েন্স অপশনস থাকবে যেখানে গেস্টরা এসে বসবে এবং এক জায়গায় খাবার মেনু পিকচার করা হবে। আর এই সবগুলো কাজকে যেখান থেকে একটার পর একটা নির্দেশের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। যখন দেখা গেছে সবগুলো কাজ একটার পর একটা করে সম্পন্ন হবে সবগুলা কাজকে একত্রে, তখন পরের দিন আমরা বলবো আমাদের একটি প্রোগ্রাম সাকসেসফুলি লঞ্চ করেছে বা সম্পন্ন হয়েছে। তাহলে আমরা যদি ধরে নেই যে এই অনুষ্ঠানটি একটি প্রোগ্রাম, তাহলে প্রোগ্রাম অনেকগুলো নির্দেশাবলীর সমষ্টি, যেখানে একটার পর একটা নির্দেশ দেওয়া হয়েছে এবং সবগুলো নির্দেশ বাস্তবে সম্পন্ন হওয়ার পরেই কাজ বাস্তবায়ন হয়েছে। তাহলে প্রোগ্রাম কি? প্রোগ্রাম অনেকগুলো নির্দেশাবলীর সমষ্টি। এরপর দেখা গেছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ভাষা আর কি। এটা আমরা আজকে হিস্টোরিটা থেকে শুরু করি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইতিহাস 1960-এর দশকে মার্টিন রিচার্ড নামে একজন লোক ইউনিক্স নামে একটি অপারেটিং সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন। তো তখন তিনি এই ইউনিক্স অপারেটিং সিস্টেম ডেভেলপ করার জন্য একটি প্রোগ্রামিং ভাষা তৈরি করেন, যে প্রোগ্রামিং ভাষার নাম দিয়েছিলেন BCPL, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মার্টিন রিচার্ড যে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন, তার ভিতরে বেশ কিছু ত্রুটি ছিল। পরবর্তীতে একদল গবেষক ওই ত্রুটিগুলো সম্পন্ন করে নতুন করে আরেকটি প্রোগ্রামিং ভাষার নামকরণ করেন, যেটা BCPL থেকে নামকরণ করা হয় বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ভাষাও বেশ কিছু ত্রুটি থাকার কারণে দেখা গেছে যে ইউনিক্স অপারেটিং সিস্টেম সঠিকভাবে লঞ্চ করা যায়নি অথবা ডেভেলপ করা যায়নি। তখন আরেক দল গবেষক এই প্রোগ্রামিং ভাষাটা নিয়ে কাজ করা শুরু করে এবং 1970-এর দশকে ড্যানিস রিচি নামে একজন লোক AT&T বেল ল্যাবরেটরি থেকে প্রথম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা ডেভেলপ করেন, যেটি মূলত বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি উন্নত ভার্সন বা পরিবর্তিত বা সংশোধিত ভার্সন নামেও পরিচিত। এই প্রোগ্রামিং ভাষার মাধ্যমে প্রথম ইউনিক্স অপারেটিং সিস্টেম ডেভেলপ করা পসিবল হয়, যার কারণে দেখা গেছে যে সারা বিশ্বে এর খুব জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এবং এটি উচ্চ স্তরের ভাষা হওয়ার কারণে মানুষ খুব সহজেই এর বোধগম্য হয় এবং দেখা গেছে যে খুব দ্রুত সি জনপ্রিয় হয়ে ওঠে। 1978 সালে সি ভাষায় একটি বই রচিত হয়, দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সি ভাষা যাতে বিকৃত না হয়ে যায় কারণ আমেরিকান নেশনস স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান সর্বপ্রথম সি কে একটি স্ট্যান্ডার্ড দেয়। এটার নাম থাকে, এই নামকরণ করা হয় আনশিট সি। এখন আসবো আমরা যে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আসলে দুইটি ইম্পর্টেন্ট টপিকস যে ইনপুট স্টেটমেন্ট এবং আউটপুট স্টেটমেন্ট। হোয়াট ইজ ইনপুট স্টেটমেন্ট? ইনপুট স্টেটমেন্ট যে ব্যবহারকারীর নিকট হতে তথ্য যেই সকল স্টেটমেন্টের মাধ্যমে প্রোগ্রামে ইনপুট করা হয় বা কম্পিউটারে ইনপুট করা হয় বা ডিভাইসে ইনপুট করা হয়, তাদেরকে কি বলা হয়? ইনপুট স্টেটমেন্ট। সি ভাষায় একটি জনপ্রিয় ইনপুট স্টেটমেন্ট হলো স্ক্যানএফ। তাহলে আমরা বলতে পারি কি ইনপুট স্টেটমেন্ট কি? যেসব স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রামে ব্যবহারকারীর নিকট হতে ডেটা অথবা ডেটা ভ্যালু ইনসার্ট করা হয় বা ইনপুট করা হয়, তাদেরকে বলে ইনপুট স্টেটমেন্ট। কয়েকটি জনপ্রিয় ইনপুট স্টেটমেন্ট হলো স্ক্যানএফ, গেট এস, গেট সি, গেট ইটিসি। এখন সব থেকে জনপ্রিয় ইনপুট স্টেটমেন্টের নাম হচ্ছে স্ক্যানএফ। এখন আমরা দেখবো যে স্ক্যানএফ আসলে কিভাবে কাজ করে। স্ক্যানএফ এর সিনট্যাক্স এভাবে: স্ক্যানএফ format specifier
ভেরিয়েবল টু প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে স্ক্যানঅ্যাপের গঠন। এখন আমরা হচ্ছে যে প্রথমে স্ক্যানঅ্যাপের গঠনটা দেখে নিব হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার আসলে ভেরিয়েবল অনুযায়ী নিয়ম, এটা হচ্ছে ডেটা টাইপ অনুযায়ী ডিক্লেয়ার করা হয়। এখন ফরম্যাট স্পেসিফায়ারটা আসলে কি? আমরা ধরে নিলাম হচ্ছে কয়েকটি ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, এরপর হচ্ছে যে লং ইন্টিজার, তারপর হচ্ছে ডাবল, তারপরে ক্যারেক্টার। এই ডেটা টাইপগুলো যখন দেখা যাচ্ছে যে ইন্টিজার মূলত ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ওই সকল সাইন, যে সকল সাইন ব্যবহারকারীর নিকট হতে সরাসরি বাস্তব মান বা হচ্ছে বাস্তব সংখ্যা গ্রহণ করে। এখন দেখা গেছে যে এখানে পার্সেন্টেজ ডি হচ্ছে যে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার, পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার, পার্সেন্টেজ এল ডি হচ্ছে লং ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার, পার্সেন্টেজ এল এফ হচ্ছে যে ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার, পার্সেন্টেজ সি হচ্ছে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার। এখন এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো সরাসরি বাস্তব মান গ্রহণ করবে। কার জন্য মান গ্রহণ করবে? কোনো একটি ভেরিয়েবলের জন্য মান গ্রহণ করবে। এখন প্রশ্ন হচ্ছে ভেরিয়েবল কাকে বলে? ভেরিয়েবল হচ্ছে যার মান পরিবর্তনশীল, অর্থাৎ প্রোগ্রাম চলাকালীন সময়ে যাদের মান পরিবর্তন হয় তাদেরকে বলা হয় ভেরিয়েবল। এখন এক্ষেত্রে আমরা কোশ্চেন করতে পারি, ধরে নিলাম আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করব। এখন আমরা জানি না যে কোন ব্যবহারকারী কোন দুইটি সংখ্যা দিবে। মিস্টার এক্স 1 2 দিতে পারে, মিস্টার ওয়াই ধরে নিলাম হচ্ছে 50 এবং 60 দিতে পারে, এবং মিস্টার জেড ধরে নিলাম হচ্ছে যে 100 এবং হচ্ছে 300 দিতে পারে। ফলে হচ্ছে যে ইউজার অনুযায়ী এই সংখ্যাগুলো ডিফারেন্ট হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন আমরা হচ্ছে যে লিখবো হচ্ছে দুইটা সংখ্যা ধরে নিলাম হচ্ছে এ বি। এখন সি প্রোগ্রামের নিয়ম হচ্ছে যে প্রোগ্রামে আমরা কি ধরনের সংখ্যা ব্যবহার করতে চাই সেই প্রোগ্রামের সংখ্যাগুলোর মান আগে থেকে ধরে দেওয়া আর কি। তাই আমি আগে লিখলাম হচ্ছে ইন্টিজার এবি, তার মানে এখানে এবি হচ্ছে দুটো ভেরিয়েবল, যে দুইটা আমরা হচ্ছে যখন ধরে নেব তখন মেমোরির কোথাও ধরে নিলাম এটা হচ্ছে একটা মেমোরি, মেমোরির কোথাও না কোথাও গিয়ে স্থান দখল করবে। এখন মেমোরিতে যখন স্থান দখল করবে তখন এ এবং বি হচ্ছে দুইটা ঘরে গিয়ে স্থান দখল করবে, এবং হচ্ছে এ আর বি সবসময় পূর্ণ সংখ্যার জন্য মান গ্রহণ করবে। এখন যখন আমরা হচ্ছে ধরে নিলাম মিস্টার এক্স 50 অথবা 60 দেবে, তখন এই 50 অথবা 60 প্রোগ্রামে ইনসার্ট করার জন্য তখন আমরা ব্যবহার করবো হচ্ছে স্ক্যান অ্যাপ। তখন আমরা ব্যবহার করলাম, তাহলে স্ক্যান অ্যাপের স্ট্রাকচারটা কিভাবে হতে পারে? তখন এখানে এভাবে হবে স্ক্যান অ্যাপ, এখানে আমরা লিখবো হচ্ছে পার্সেন্টেজ ডি। এখানে পার্সেন্টেজ ডি এই কারণে ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে এ এবং বি ডিক্লেয়ার করা হয়েছে ইন্টিজারে। তাহলে আমরা এখানে বলতে পারি কি পার্সেন্টেজ ডি একটি ফরম্যাট স্পেসিফায়ার একটি ভেরিয়েবলের জন্য মান গ্রহণ করতে পারে। তাহলে আমরা এখানে দুইটা যেহেতু ভেরিয়েবল ব্যবহার করছি তাহলে এখানে দুইটা পার্সেন্টেজ ডি হবে। এখন প্রথম পার্সেন্টেজ ডি এর জন্য মান গ্রহণ করছে এবং পরের পার্সেন্টেজ ডি বির জন্য মান গ্রহণ করছে। এখন পার্সেন্টেজ ডি মান গ্রহণ করতে পারবে, কিন্তু পার্সেন্টেজ ডি এর মানটাকে এর কাছে পৌঁছে দেওয়া এবং বির কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ মেমোরিতে এক্সাক্ট লোকেশনে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে যে এন্ড সাইন ব্যবহার করা হয়। দ্যাট মিনস এখানে এন্ড সাইন মানে হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল। তাহলে এখানে কি আসবে? এন্ড বি, অর্থাৎ প্রোগ্রামে এখানে হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে যে বাস্তব মান গ্রহণ করবে যেটা ডেটা টাইপ অনুযায়ী নির্ধারিত হয়, এবং এই বাস্তব মানগুলোকে যে ভেরিয়েবলের জন্য ইনসার্ট করা হবে ভেরিয়েবলের নিকট পৌঁছে দেওয়ার জন্য হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল অথবা এই সাইনটি ব্যবহার করা হবে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে আউটপুট স্টেটমেন্ট কাকে বলে। তাহলে আমরা অনুরূপভাবে বলতে পারি আউটপুট স্টেটমেন্ট বলতে ওই সকল স্টেটমেন্টকে বোঝায় আর কি, যে সকল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রামের ডেটা অর্থাৎ আমরা যে কাজটা করছি আমাদের কাজের ফলাফল ব্যবহারকারীকে প্রদর্শন করা হবে। এখন তাহলে দেখা যাচ্ছে যে কয়েকটি জনপ্রিয় আউটপুট স্টেটমেন্ট হলো প্রিন্টএফ, তারপর হচ্ছে পুটসি, পুটএস, পুট ইটিসি। এখন আমরা একটি সব থেকে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় আউটপুট স্টেটমেন্ট হলো প্রিন্টএফ। এখন আমরা দেখবো হচ্ছে প্রোগ্রাম থেকে কিভাবে প্রিন্টএফ ডেটাকে প্রদর্শন করে। প্রোগ্রামে প্রিন্টএফ থেকে ডেটা প্রদর্শন করার নিয়ম হচ্ছে যে প্রিন্টএফ দুইভাবে ডেটা গ্রহণ করে। এক নম্বর হচ্ছে যে স্ট্রিং ডেটা প্রদর্শনে, স্ট্রিং স্ট্রিং ডেটা প্রদর্শনে প্রিন্টএফের গঠন হবে এখানে প্রিন্টএফ।
আচ্ছা, আমরা এখন দেখতেছিলাম হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ আসলে কিভাবে কাজ করে? প্রিন্টএফ হচ্ছে যে এখন স্ট্রিং ডেটা কিভাবে প্রদর্শন করে। স্ট্রিং বলতে হচ্ছে যে আমরা যা কিছু প্রকাশ করতে চাই সকল ধরনের তথ্যকে স্ট্রিং বলা হয়। সেক্ষেত্রে ডেটা টাইপ অনুযায়ী ভেরিয়েবল ব্যতীত সকল তথ্য হচ্ছে স্ট্রিং। তাহলে আমরা বলতে পারি কিভাবে, এটা একটা এক্সাম্পল আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ দিয়ে এখানে লিখলাম হচ্ছে যেমন আই ট্রাইস, আমি ভাত খাই। আই ট্রাইস কথা যদি প্রদর্শন করতে চাই, তখন যখন এই লেখাটা লেখা হবে তখন এর আউটপুট স্ট্রাকচার এইভাবে হবে। আই ট্রাইস, অর্থাৎ দেখা গেছে যে প্রিন্টএফের ঠিক ডাবল কোটেশনের অধীনে যে লেখাটুকু লেখা হচ্ছে ঠিক তাই প্রদর্শন হয়েছে। এবং প্রিন্টএফের এই ডাবল কোটেশনের লেখার বাইরে অন্য কোনো লেখা কখনোই প্রদর্শন হয় না। এখন আমরা দেখে নিব যে যদি কোনো ভেরিয়েবল অনুযায়ী ভেরিয়েবলের মান প্রদর্শন করতে হয়, সেক্ষেত্রে প্রিন্টএফের গঠনটা কিভাবে হবে। সেক্ষেত্রে প্রিন্টএফের গঠনটা হবে এইভাবে। সেখানে হবে প্রিন্টএফ ফরম্যাট স্পেসিফায়ার ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 ডট 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 হয়ে যাবে ভেরিয়েবল n পর্যন্ত। ধরে নিলাম ইন্টিজার a equal to 10 এবং b equal to হচ্ছে 20, দুটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল এবং যেখানে a এর মান 10, b এর মান 20। সেক্ষেত্রে আমরা a এবং b ভেরিয়েবলের মান যদি প্রদর্শন করতে চাই তাহলে কিভাবে হবে, এখানে লিখতে হবে এইভাবে প্রিন্টএফ। যেহেতু এর মান প্রদর্শন করব, a কিসে ডিক্লেয়ার করা, ইন্টিজারে। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। অনুরূপভাবে b এর মান প্রদর্শন করব, তাহলে এখানে হচ্ছে %d কমা দিয়ে এখানে হচ্ছে a, যে ভেরিয়েবলগুলো থাকবে কমা দিয়ে থাকতে হবে, তাহলে হচ্ছে b এবং সেমিকোলন। তখন যখন আমরা এই প্রোগ্রামটা লিখব তখন এর আউটপুটে আসবে ঠিক লেখাটা এইভাবে আসবে 10 20। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম হচ্ছে কিভাবে আউটপুট স্টেটমেন্ট কাজ করে। এখন আমরা দেখব হোয়াট ইজ অপারেটর। অপারেটর কি? ধরে নিলাম a এবং b দুটি অপারেন্ট, এখন এদের ভিতরে সম্পর্ক বা রিলেশন স্থাপন করা হবে। রিলেশন স্থাপন করার জন্য আমরা যদি এখানে প্লাস দেই, তাহলে এখানে হচ্ছে যে a এবং b এর ভিতরে রিলেশন স্থাপন করা সাইন হচ্ছে প্লাস, অর্থাৎ এই প্লাসটা হচ্ছে একটা অপারেটর। অর্থাৎ যে সকল সাইনের মাধ্যমে কোনো অপারেন্টের মধ্যে দুটি অপারেন্টের মধ্যে রিলেশন স্থাপন বা রিলেশন প্রকাশ করা হয় তাকে বলা হয় কি বলেন তো দেখি, অপারেটর বলা হয়। অপারেটর মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইউনারি আর একটা হচ্ছে বাইনারি। বাইনারি অপারেটর হচ্ছে আবার 6 প্রকার। আমরা হচ্ছে যে এই 6 প্রকার আমরা অবশ্যই পাঠ্য বই থেকে দেখব। এবং হচ্ছে অপারেটর সি প্রোগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যার মাধ্যমে আসলে সি এক্সপ্রেশনটা ডিক্লেয়ার করা হয় আর কি। এখন আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এবং হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এই দুইটি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা দেখব আসলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করে সি প্রোগ্রাম করতে হয়, এবং তার সাথে অবশ্যই আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখে নিব। এখন তাহলে আমরা এখন যে জিনিসটা দেখব তার নাম হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এটা খুবই সহজ। যে কোনো ক্ষেত্রফল বা আয়তজনিত যে কোনো কিছু যখন প্রোগ্রাম তৈরি করা হবে তখন প্রথমে এর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি দেখতে হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি কি? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আমরা জানি কি যে ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র এটা, যেহেতু সি ভাষা সম্পূর্ণ ইংরেজি ভাষা সমর্থিত, তাই প্রথমে আমরা হচ্ছে যে ইংলিশ ফর্মে নিয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এখন এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এ ইকুয়াল টু, তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমাদের সি প্রোগ্রামিং ভাষা ভাগ সাইন বুঝে না, তাহলে এর অপারেটর হবে ডিভাইড। তাহলে এখানে কি লিখবো? হাফ ইন্টু সাইন বুঝে না, ইন্টু এর অপারেটর সাইন হচ্ছে স্টার, তাহলে এখানে স্টার বেস ইন্টু হাইট। এখন যখন আমরা প্রথমের অ্যালগরিদম তৈরি করব, তাহলে এটার অ্যালগরিদম কিভাবে আসবে? অ্যালগরিদম হচ্ছে প্রথম হচ্ছে স্টেপ 1,
যে কোনো কাজ আমরা শুরু করি। তারপর হচ্ছে যে স্টেপ 2 আমরা কি করি, এর জন্য ইনপুট। এখন আমাদের ক্ষেত্রফলকে নির্দেশ করা হচ্ছে এ দ্বারা। এর মান বের করতে হলে আমাদের ভূমি এবং উচ্চতার মান লাগবে, তার মানে আমাদের হচ্ছে বি এবং এইচ এর মান ইনপুট করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে ইনপুট বি এইচ। তারপর হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে স্টেপ 3। এখানে স্টেপ 3 তে কি লিখবো, a equal to 1 divided 2 into b into h। এখন এই সূত্রটার কারণে বি এবং এইচ এর মান ইনসার্ট হবে, ফলে হচ্ছে যে এর মান নির্ণয় হবে এবং আমরা এর মান বের করব। সুতরাং আমরা এর মান প্রদর্শন করব। তাহলে এখানে আমরা প্রদর্শন করার জন্য স্টেটমেন্ট ব্যবহার করব প্রিন্ট এ, এবং হচ্ছে আমরা প্রোগ্রাম শেষ করব স্টেপ 5 দ্য এন্ড। এখন দেখা গেছে যে আমরা যদি এই অ্যালগরিদমটার জন্য একটা ফ্লো চার্ট তৈরি করতে চাই, তাহলে ফ্লো চার্টটা কিভাবে হবে, আমরা প্রথম হচ্ছে শুরু করি। তাহলে আসবে স্টার্ট। শুরু করার পরে আমরা হচ্ছে যে ইনপুট গ্রহণ করব। তাহলে এখানে ইনপুট কিভাবে আসবে, ইনপুট বি এইচ। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে সূত্রটি প্রয়োগ করব। তাহলে এখানে কি আসবে, হাফ ইন্টু বি ইন্টু এইচ, এবং আমরা হচ্ছে যে এখানে এর মান প্রদর্শন করব। ইনপুট এবং আউটপুটের চিত্র সেম হবে। তাহলে এখানে কি আসবে, প্রিন্ট এ, এবং আমরা প্রোগ্রাম কি করব, শেষ করব দ্য এ। এখন দেখা গেছে যে ফ্লোচার্ট হয়ে গেল। আমরা এখন অ্যালগরিদম ফ্লোচার্টের ভিত্তিতেই সি প্রোগ্রাম নির্ণয় করব। তাহলে সি প্রোগ্রাম নির্ণয় করার আমাদের সূত্রটা কি, তাহলে আমরা প্রথমে যে কোনো সি প্রোগ্রামের আসলে সি এর দুইটা মডিউল থাকে। মডিউলগুলো হচ্ছে এরকম যে প্রথমে হচ্ছে যে এর হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, হেডার ফাইল সেকশন, এবং হেডার ফাইল সেকশন পরে হচ্ছে যে এর মেইন সেকশন। এখন তাহলে আমরা হচ্ছে যে এর মেইন সেকশন ডিক্লেয়ার করব। আমরা ঠিক এই স্ট্রাকচারের ভিত্তিতে হচ্ছে সি প্রোগ্রাম তৈরি করব। তাহলে যে কোনো আমরা সি প্রোগ্রামে প্রথমে ব্যবহার করব হচ্ছে যে ইনক্লুড stdio.h। stdio.h এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। সি প্রোগ্রামে যখন আমরা হচ্ছে যে ইনপুট স্টেটমেন্ট এবং আউটপুট স্টেটমেন্ট যেমন স্ক্যানএফ এবং প্রিন্টএফ এগুলো ব্যবহার করতে যাব, তখন এই বিল্ট ইন ফাংশনগুলোর প্রোগ্রামগুলোকে ইনক্লুড প্রোগ্রামে হচ্ছে যে এদের গঠনকে আহ্বান করার জন্য আমরা হচ্ছে যে stdio.h ব্যবহার করব। এখন আমরা এখানে লিখবো হচ্ছে যে ভয়েড মেইন ফাংশন থেকে আমরা প্রোগ্রাম শুরু করলাম। এখন এই প্রোগ্রাম নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা জানি হচ্ছে যে ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বি এইচ এবং এ তিনটি ভেরিয়েবল নিতে হবে যাদের মান পরিবর্তনশীল। এক্ষেত্রে আমরা আসলে জানি না যে আমাদের প্রোগ্রামের মানটা কি হচ্ছে যে পূর্ণ সংখ্যা হবে নাকি ভগ্নাংশের সংখ্যা হবে। যেহেতু এখানে ভগ্নাংশের সংখ্যা আসার সমূহ সম্ভাবনা আছে, তাই আমরা সকল ভেরিয়েবল ডিক্লেয়ার করবো হচ্ছে ফ্লোটে। তাই আমরা এখানে লিখলাম হচ্ছে ফ্লোট বি এইচ এ। এখন আমরা ব্যবহারকারীকে বলবো যে এ এবং বি এবং এইচ এর মান প্রদর্শন ইনপুট করার জন্য। তাহলে আমরা ব্যবহারকারীকে বলবো প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু of base and height। এই লেখা অনুযায়ী যখন ব্যবহারকারী আমাদেরকে হচ্ছে যে, অর্থাৎ আমরা যদি আউটপুট স্টেটমেন্টে একবার দেখি, তাহলে এর আউটপুট স্টেটমেন্টে কিভাবে আসবে, এখানে আসবে enter the value of base and height কোলন। এখন এইটা দেখার পরে আমরা যখন এই অনুযায়ী ব্যবহারকারী মান দিবে, তখন আমরা স্ক্যান অ্যাপের মাধ্যমে মানগুলো গ্রহণ করব। যেহেতু ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ, আমরা দুইটা মান গ্রহণ করব। তাই দুইটা পার্সেন্টেজ এফ, প্রথম পার্সেন্টেজ এফটা বি এর জন্য মান গ্রহণ করবে, তারপর পার্সেন্টেজ এফটা এইচ এর জন্য মান গ্রহণ করবে। এখন আমরা হচ্ছে মানগুলো যখন গ্রহণ হবে, তখন আমরা হচ্ছে মানগুলোর সূত্রটা প্রয়োগ করব, হাফ ইন্টু বি ইন্টু এইচ। এখন আমাদের এখানে এর মান বের হয়ে গেল। তারপর আমরা হচ্ছে এখন প্রিন্ট এফ দিয়ে আমরা এর মানটা প্রদর্শন করে দেবো। তাহলে এখন স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, তখন হচ্ছে এর এ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ, কমা দিয়ে হচ্ছে যে এখানে আসবে এর মান প্রদর্শন হবে, এবং আমরা রিটার্ন স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রাম শেষ করব, রিটার্ন 0 দ্য এন্ড। এখন দেখা গেছে যে এটার জন্য যখন কোনো ব্যবহারকারী ধরে নিলাম মান দিল হচ্ছে 10 এবং 20,
তখন হচ্ছে যে এই 10টা ইনপুট হবে এই বির জন্য এবং 20টা ইনপুট হবে এইচ এর জন্য। তার মানে এখানে বি এবং এইচ এর মানটা পরিবর্তন হবে এবং এখানে আউটপুট আমাদের এখানে আসবে স্ল্যাশ এন, এরিয়ার জন্য নতুন লাইন এরিয়া ইকুয়াল টু, তখন পার্সেন্টেজ অফ মান নিয়ে আসবে এর মান কত আসে তাহলে 100 যেহেতু ফ্লোট দশমিকের পরে 6 ঘর পর্যন্ত কাউন্ট করতে পারে, তাই এখানে আসবে আমাদের 1 2 3 4 5 6। এখন আমরা যদি হচ্ছে এখানকার দশমিকের পরের যেহেতু 6টা সংখ্যা, আমরা যদি দশমিকের পরে কোনো সংখ্যার লিমিট নির্ধারণ করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি এইভাবে পার্সেন্টেজ ডট টু এফ। ফলে এই ডট টু দ্বারা দশমিকের পরে এর প্রিসিশন বা সক্ষমতা 2টি ঘর পর্যন্ত ডিক্লেয়ার করা হলো। এখন দেখা গেছে যে ঠিক এইভাবেই আমরা এখন নির্ণয় করবো হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র যদি আমরা দেখি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি হতে পারে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হবে হচ্ছে যে পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার। এখন এটাকে যদি আমরা ইংলিশ ফর্মে নিয়ে যাই তাহলে এখানে আসবে পাই ইন্টু ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই আর স্কয়ার। সুতরাং এখানে এ ইকুয়াল টু পাই একটি ধ্রুবক যার মান নির্ধারিত হচ্ছে 3.1416 ইন্টু প্রোগ্রামিং ভাষায় স্কয়ার ব্যবহার করার জন্য আমরা যে মেথড ব্যবহার করব সেটা হচ্ছে পাওয়ার। এখানে হচ্ছে স্কয়ার হচ্ছে কার উপরে, ভেরিয়েবল হচ্ছে আর, তাহলে এখানে হচ্ছে ভেরিয়েবল কমা স্কয়ার মান হচ্ছে 2, ভ্যালু হচ্ছে 2। এখন এই অনুযায়ী আমরা হচ্ছে প্রোগ্রাম ব্যবহার করবো, তাহলে আমাদের এখানে সূত্রটা যা আছে ঠিক তাই লিখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি পাই আর স্কয়ার। এখানে ঠিক অনুরূপভাবে এই পাই আর স্কয়ারের জন্য করতে হবে তাহলে আমাদের এখানে ইনপুট আর নিতে হবে, তাহলে অনুরূপভাবে ঠিক সেম এখানে আমরা হচ্ছে ইনপুট নিব আর এবং আমরা এখানে সূত্রটা লিখবো এ ইকুয়াল টু পাই আর স্কয়ার এবং হচ্ছে এর মাধ্যমে মানটা প্রদর্শন করব। এখন দেখা গেছে যখন সি প্রোগ্রামে এটা করব, সি প্রোগ্রামে যখন পাওয়ার স্টেটমেন্ট ব্যবহার করতে হবে তখন আমাদের এখানে আরেকটা হেডার ফাইল আসবে। তখন আমাদের এই হেডার ফাইলটা হবে এরকম যে প্রথমে হচ্ছে যে ইনক্লুড stdio.h এবং যেহেতু আমরা হচ্ছে কি ব্যবহার করতেছি, আমরা হচ্ছে পাওয়ার স্টেটমেন্ট ব্যবহার করব, তাহলে আমাদেরকে এখানে দিতে হবে ইনক্লুড math.h। math.h দেওয়ার পরে এখন এই math.h এর কারণে হচ্ছে আমরা প্রোগ্রামে পাওয়ার ব্যবহার করতে পারবো। আর যদি আমরা math.h ব্যবহার করতে না পারি তাহলে আর স্কয়ার সমান আর ইনটু আর ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যদি কখনো আমাদের পাওয়ার আর টু দ্য পাওয়ার 100 হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই লজিক ব্যবহার করতে পারবো না, আমরা হচ্ছে পাওয়ার স্টেটমেন্ট ব্যবহার করবো যেখানে পাওয়ার আর কমা কত আসবে 100। ওকে, আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো কেন আমরা হচ্ছে এখানে পাওয়ার ব্যবহার করলাম। তাহলে হচ্ছে এখানে আমরা যদি এই প্রোগ্রামটা করতে চাই তাহলে আমাদের এখানে অনেক কিছুতেই পরিবর্তন হবে। এখন তাহলে আমরা এখানে ব্যবহার করব এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। আপনি রেডিয়াসের মান প্রবেশ করান, যখন রেডিয়াসের মান দিবে তখন এখানে চেঞ্জ হয়ে যাবে কি এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস ইকুয়াল টু। এখন এই রেডিয়াস অনুযায়ী ব্যবহারকারী যখন কোনো মান দিবে সেই মানটা রিসিভ করার জন্য আমরা নিব হচ্ছে স্ক্যান এফ পার্সেন্টেজ এফ দিয়ে মানটা রিসিভ করবো। মানটা কার জন্য যাবে? আর এর জন্য যাবে এবং আমরা সূত্র লিখে দেব 3.1416 ইনটু এখানে লিখবো হচ্ছে পাওয়ার আর কমা 2 এবং হচ্ছে যে প্রিন্ট এফ দিয়ে এই মানটা প্রদর্শন করবো। তাহলে এখানে কি আসবে প্রিন্ট এফ পার্সেন্টেজ, এখানে হচ্ছে স্ল্যাশ এন দ্বারা বুঝি নিউ লাইন, এখানে হচ্ছে এরিয়া দিয়ে হচ্ছে আমরা ব্যবহার করবো পার্সেন্টেজ এফ কমা দিয়ে হচ্ছে এ এবং হচ্ছে গেট এইচ দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। এখন দেখা গেছে যে এইটার জন্য তাহলে আমাদের আউটপুটটা কি আসবে, ধরে নিলাম আমরা এখানে দিলাম 10 দেওয়ার সাথে সাথে আমাদের এখানের মানটা কাউন্ট হবে এইভাবে 314.161234। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম হচ্ছে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল অনুযায়ী সি প্রোগ্রাম এবং অ্যালগরিদম অফ ফ্লোচার্ট নির্ণয় করতে হয় এবং এই দুইটা ঠিক নিয়মে আপনার বাসায় প্র্যাকটিস করবেন। পুনরুক্তভাবে করা যায় হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপর হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এরপর ব্যবহার করা যায় তিনটি সংখ্যার গড়, যোগফল ও গড় নির্ণয়, তারপর হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট ঠিক সেম নিয়মে করতে হবে। সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে
রূপান্তর। এখন দেখা গেছে যে ঠিক অনুরূপভাবেই আমরা শুধুমাত্র সূত্র প্রয়োগ করে অথবা হচ্ছে যে এর ভেরিয়েবল ডিক্লেয়ারের মাধ্যমে হচ্ছে আমরা এই পদ্ধতিতেই এই প্রোগ্রামগুলো করতে পারি। আমরা বাসায় অবশ্যই প্রোগ্রামগুলো প্র্যাকটিস করব। তারপরে আপনাদের যদি কোথাও কখনো কোনোভাবে মনে হয় যে আপনারা কোনো প্রোগ্রাম বাসায় করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে আপনাদের সমস্যাগুলোর উত্তর দিয়ে এটা শেষ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।